নমস্কার, আমি শিল্পা এবং স্বাগতম দুর্গাপুর সংবাদে। আজকের গুরুত্বপূর্ণ সব খবর জানাবো আপনাদের, তবে সম্পূর্ণ আপডেট পেতে ভিডিওটি পুরোপুরি দেখুন। মাত্র 10 মিনিটে আজকের তাজা সংবাদগুলো জানুন। ভরা রাস্তায় স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিলেন স্বামী, ভয়ঙ্কর কাণ্ড বেলঘরিয়ায়। শুক্রবার সন্ধ্যায় বেলঘরিয়ায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক ব্যক্তি নিজের স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, খড়দহের বাসিন্দা ওই গৃহবধূ আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় আর্যনগরের রাস্তায় এই ঘটনার শিকার হন। অভিযোগ, গৃহবধূর স্বামী এবং তার সঙ্গে থাকা দুই ব্যক্তি আচমকাই তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গৃহবধূর আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। এর মধ্যেই তার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে যায়। পুলিশ দ্রুত তাকে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বেলঘরিয়া থানার পুলিশ অভিযুক্ত স্বামী এবং তার সঙ্গীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই নির্মম ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আরও বিপাকে সন্দীপ ঘোষ, সিবিআই এর চার্জশিটে মারাত্মক অভিযোগ। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় 87 দিনের মাথায় শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। 125 পাতার চার্জশিট, তার সঙ্গে 500 পাতার নথি এদিন আদালতে জমা দেন সিবিআই আধিকারিকরা। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় এই প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। এদিন 2:15 নাগাদ আদালতে আসেন সিবিআই আধিকারিকরা। সূত্রে জানা গিয়েছে, নিজের প্রভাব খাটিয়ে কিভাবে সন্দীপ ঘোষ বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দিতেন তা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। অভিযুক্তরা কিভাবে নিজের সম্পত্তি বাড়িয়েছেন তাও উল্লেখ করা হয়েছে। আরজিকরে আর্থিক তছরূপের সমস্ত তথ্যই এদিন আদালতে জমা পড়েছে। সন্দীপ ঘোষ ছাড়া বাকি অভিযুক্তরা হলেন সুমন হাজরা, বিপ্লব সিংহ, আফসার আলী খান এবং আশিস পান্ডে। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন কুন্তল ঘোষ, শর্ত শুনলে চমকে যাবেন। সিবিআই এর মামলায় সর্বোচ্চ আদালতে জামিন পেলেন কুন্তল ঘোষ। ট্রায়াল কোর্ট সিদ্ধান্ত নেবে কি কি শর্তে তাকে জামিন দেওয়া হবে। ইডির জামিন কেসে যেসব শর্ত আরোপিত হয়েছে সেই সব শর্তই আরোপিত থাকবে। কুন্তল পশ্চিমবঙ্গ ছাড়তে পারবেন না তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে জামিন পেলেন কুন্তল। এছাড়াও জামিনের শর্ত হিসেবে কোনো পাবলিক অফিস পোস্ট হোল্ড করতে পারবেন না তিনি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না তদন্তের মেরিট নিয়ে। এই জামিনের ফলে জেল মুক্তি হতে চলেছে কুন্তল ঘোষের। ইডি মামলায় ইতিমধ্যেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন কুন্তল। চাকরি চাই, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনকারীর পদার্থবিদ্যা বা ইলেকট্রনিক্সে স্নাতকোত্তর এবং নেট বা গেট উত্তীর্ণ হওয়া আবশ্যক। প্রোগ্রামিং, স্যাটেলাইট সিস্টেম ও মাইক্রো কন্ট্রোলার ডিজাইনে দক্ষতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। মাসিক বেতন নির্ধারিত 31,000 টাকা এবং কাজের মেয়াদ 36 মাস। আবেদনপত্র জমার শেষ তারিখ 15 ডিসেম্বর। বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের ঠিকানা জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। পুরুলিয়া শহরে শেষ টোটোর রমরমা, আর চলবে না এই গাড়ি, বিশেষ নির্দেশ পৌরসভার। পুরুলিয়া শহরে যানজটের অন্যতম কারণ বেআইনি টোটোর দৌরাত্ম্য। এই সমস্যা সমাধানে পুরুলিয়া পৌরসভা কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। টোটো চলাচলের জন্য মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন প্রক্রিয়া চলছে MSA ময়দানে প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। শেষ তারিখ 30 নভেম্বর। পৌরসভার অনুমোদিত নথি ছাড়া টোটো চালাতে দেওয়া হবে না। বৈধ টোটোগুলিকে স্টিকার দেওয়া হবে এবং অবৈধ টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যানজট কমাতে ও দুর্ঘটনা রুখতে পুরুলিয়া পৌরসভা এই পদক্ষেপে দৃঢ় প্রতিজ্ঞ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের দুর্গাপুর সংবাদ চ্যানেলটি দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম শেয়ার করুন। আপনি কি ধরনের খবর শুনতে চান তাও জানিয়ে দিন। আপনার ভালোবাসা আমাদের শক্তি, তাই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। সোমবার 6 বিধায়কের শপথ, বিধানসভায় গিয়ে পাঠ করাবেন খোদ রাজ্যপাল। 2রা ডিসেম্বর সোমবার বিধানসভায় 6 নবনির্বাচিত বিধায়ককে শপথ পড়াবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
সূত্রের খবর, রাজ্যপাল নিজেই শপথ বাক্য পাঠ করানোর আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পর সকল আসনে তৃণমূল প্রার্থীরা জয়ী হন। শপথ গ্রহণের পর তারা তাদের দায়িত্ব গ্রহণ করবেন। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী মুখোমুখি হতে পারেন শপথ অনুষ্ঠানে, যা নতুন সম্পর্কের মসৃণতার বার্তা দিচ্ছে। দোতলা বাড়ি থাকতেও নাম আবাসের তালিকায়, বাড়ি চাই না, বিডিওকে চিঠি তৃণমূল কর্মীর। বাঁকুড়ার পাত্রসায়রের তৃণমূল কর্মী নিমাই মাঝি ও তার ভাইয়ের নাম আবাস প্রকল্পের তালিকায় উঠেছে, যদিও তাদের প্রাসাদ সম দোতলা বাড়ি রয়েছে। বিষয়টি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। নিমাই মাঝি লিখিতভাবে বিডিওকে জানিয়েছেন তারা বাড়ি নিতে ইচ্ছুক নন এবং তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হোক। তিনি দাবি করেন আবেদন করার সময় তাদের বাড়ি পাকা ছিল না। পাত্রসায়রের বিডিও সুভাষ চন্দ্র বিশ্বাস জানান 2021 সালের চূড়ান্ত তালিকায় তাদের নাম ছিল। তৃণমূলের বিষ্ণুপুর যুব সভাপতি সুব্রত দত্ত বলেন এটি প্রশাসনিক বিষয়, দলের সঙ্গে এর কোনো যোগ নেই। পঞ্চায়েত প্রধান বুদ্ধদেব পাল জানান বাড়ি না নেওয়ার সিদ্ধান্ত গরিবদের সুবিধা দেবে। প্রশ্ন, পাকা বাড়ি থাকার পরও তালিকায় নাম এলো কিভাবে? প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের তরফে এ নিয়ে চলছে ব্যাখ্যা। খুঁজছিল বিজেপি, খোঁচার মাঝে এবার বাংলাদেশের ঘটনার প্রতিবাদে পথে নামল বামেরা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ঘিরে উত্তেজনা চরমে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে একাধিক হিন্দু সংগঠন। বাংলায় প্রতিবাদ মিছিল করেছে হিন্দু জাগরণ মঞ্চ। এদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার দেখে কেন চুপ বাকি রাজনৈতিক দলগুলি? যদিও সিপিএম এর উদ্যোগে শুক্রবার বালুরঘাটে প্রতিবাদ মিছিল বের হয়। মশাল মিছিল থেকে বাংলাদেশের ঘটনাকে ধিক্কার জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। মিছিলে সিপিএম নেতারা কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিরও সমালোচনা করেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী সিপিএমকে আক্রমণ করে বলেন এরা আসলে ধর্মনিরপেক্ষ নয়, সাম্প্রদায়িক। প্যালেস্তাইনে বোম পড়লে মিছিল করে, কিন্তু বাংলাদেশে অত্যাচারের সময় মুখে কুলু পাঁটে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। শিলিগুড়ির ব্যস্ত রাজপথে ছড়িয়ে রাশি রাশি টাকা, কাণ্ডটা কি? শিলিগুড়ির ব্যস্ত রাস্তায় শুক্রবার একটি অদ্ভুত দৃশ্য ঘটে, যখন এক ব্যক্তি বাইক চালিয়ে যাওয়ার সময় তার ব্যাগ থেকে রাস্তায় ছড়িয়ে পড়ে প্রচুর টাকা। কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি বাইক নিয়ে চলে যান। রাস্তায় ছড়িয়ে পড়া টাকাগুলি প্রথমে কুড়িয়ে নিতে শুরু করেন এক টোটো চালক। পরে 3 যুবক যারা বাইকে ছিল টোটো চালককে আটকে সিদ্ধান্ত নেন যে তারা এই টাকাগুলি পুলিশে জমা দেবেন। অতঃপর ওই 3 যুবক রাস্তায় পড়ে থাকা টাকা কুড়িয়ে তা সবার সামনে গুনে ভক্তিনগর থানায় পুলিশের কাছে জমা দেন। 3 যুবকের মধ্যে একজন গুড্ডু তিওয়ারি জানান তারা টাকাগুলি পেয়ে খুশি, কারণ তারা বিশ্বাস করেন যে টাকাগুলি যথাযথ ব্যক্তির হাতে পৌঁছেছে। চিন্ময় ইস্যুতে কলকাতার মিছিলে প্রতিবাদ সনাতনী মঞ্চের। বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা বাড়ালো লালবাজার। ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা প্রত্যাহার ও তাঁকে নিঃশর্তে মুক্তির দাবিতে বৃহস্পতিবারই পথে নেমেছিল হিন্দু সমাজ। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফে যে মিছিলের আয়োজন করা হয়েছিল তা পৌঁছয় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত। এই পরিস্থিতিতে বাংলাদেশের ইউনুস সরকার ভারত সরকারের কাছে আর্জি জানালো হাই কমিশন তথা দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এদিকে লালবাজার সূত্রে জানা যাচ্ছে সেই আর্জিতে সাড়া দিয়ে নিরাপত্তা বাড়িয়েছে লালবাজার। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশন পদমর্যাদার অফিসারকে নিয়োগ করা হয়েছে। তিনি সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে রাখবেন। থাকবেন 2 জন ইন্সপেক্টরও, পাশাপাশি 6 জন এএসআই এবং এসআই পদমর্যাদার অফিসারও থাকবেন নিরাপত্তা নিশ্চিত করতে। আরামবাগে ফার্মাসিস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অধ্যক্ষের গ্রেপ্তারের দাবিতে সরব স্থানীয়রা। আরামবাগ পলিটেকনিক কলেজে ফার্মাসিস্ট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং উত্তরপত্র বিক্রির অভিযোগে তোলপাড়। স্থানীয়দের দাবি মোটা টাকার বিনিময়ে একটি চক্র পরীক্ষার আগে উত্তরপত্র সরবরাহ করছে। পাশের জেরক্সের দোকান থেকে মিলছে উত্তরপত্র। স্থানীয়দের অভিযোগ পরীক্ষার্থীরা প্রশ্ন ও উত্তরপত্র নিয়েই ঘুরে বেড়াচ্ছেন। তাদের আটকানোর চেষ্টা করলে অনেকে পালিয়ে যান। কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ সাড়া দেয়নি। স্থানীয় বাসিন্দা
শেখ আজিফুল হক অভিযোগ করেছেন 10 থেকে 12,000 টাকার বিনিময়ে উত্তরপত্র বিক্রি হচ্ছে। অধ্যক্ষ প্রশ্নপত্র ফাঁস করেছেন। অন্য এক বাসিন্দা মোহাম্মদ সাহাউদ্দিনের বক্তব্য, এই চক্রকে গ্রেফতার করে পরীক্ষা বাতিল করা উচিত। তবে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। স্থানীয়দের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে বড় পদক্ষেপ করলেন নওশাদ সিদ্দিকী। বাংলাদেশের চলমান অস্থির পরিস্থিতি নিয়ে রাজ্যের শাসক বিরোধী শিবির সহ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কড়া অবস্থান নিয়েছেন। প্রতিবেশী রাষ্ট্রে হিংসা ও অশান্তি থামাতে আবেগপ্রবণ হয়েই বড় পদক্ষেপ নিয়েছেন তিনি। নওশাদ জানিয়েছেন, ইতিমধ্যে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে সেখানকার অন্তর্বর্তী সরকারের কাছে শান্তি বজায় রাখার আবেদন পাঠানো হয়েছে। তার মতে, বাংলাদেশের পরিস্থিতি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। ভাষা এবং সংস্কৃতিগত মিল থাকায় আমাদের আবেগ কাজ করে। দ্রুত শান্তি ফিরুক, এটাই চাওয়া। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সাফ জানিয়েছেন, বাংলাদেশ ইস্যুতে রাজ্য কেন্দ্রের সিদ্ধান্ত মেনেই চলবে। তবে নওশাদের এই পদক্ষেপ বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন শোকজ নয়, জবাব দিয়েও বিস্ফোরক হুমায়ুন কবির মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শোকজের জবাব দিয়েছেন, কিন্তু তার এই জবাব নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি শৃঙ্খলা রক্ষা কমিটির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হুমায়ুন দাবি করেছেন, গ্রামীণ এলাকার বিধায়কদের বিরুদ্ধে কমিটি ব্যবস্থা নেয়, তবে কলকাতা বা ভবানীপুরের নেতাদের জন্য আলাদা নিয়ম থাকে। তৃণাঙ্কুরকে নিয়ে প্রশ্ন তোলার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শোকজ কেন করা হয়নি সেই প্রশ্নও তোলেন তিনি। হুমায়ুন আরও জানান, মুর্শিদাবাদের মানুষের সঙ্গে এই দ্বিচারিতার বিরুদ্ধে লড়াই করবেন। তার পাশাপাশি কসবায় গুলিকাণ্ডের পর রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি করেছিলেন। তিনি দলের কিছু নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছাকাছি থাকা প্রবীণ নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের বিরুদ্ধে দাবি করেছেন যে তারা দলের ভালোর জন্য কাজ করছেন না, এমনকি নিজের জীবন নিয়ে খুনের আশঙ্কাও প্রকাশ করেছেন হুমায়ুন। আবাসের তালিকায় উপপ্রধান, বিক্ষোভ শুরু হতেই নাম প্রত্যাহারের আবেদন তৃণমূল নেতার। আবাস যোজনার তালিকার নাম ওঠা নিয়ে একাধিক অভিযোগের মধ্যে নতুন একটি ঘটনা সামনে এসেছে দিনহাটার সুকারুকুটি এলাকায়। অভিযোগ উঠেছে, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাহবুব রহমান ও তার ভাইপো মা ফতেহুল জান্নাতের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে, যদিও তাদের ঘরের প্রয়োজন নেই। স্থানীয় গ্রামবাসীরা এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ অনেকেই ঘর না পাওয়ার অভিযোগ তুলেছেন। এ বিষয়ে উপপ্রধান মাহবুব রহমান জানিয়েছেন, তার মায়ের নামে আবাস বরাদ্দ হয়েছিল, কিন্তু মা মারা যাওয়ার পর তিনি ওই ঘরটি নিতে চাননি। তিনি এবং তার ভাইপো শুক্রবার আবেদন করেছেন যাতে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। গ্রাম পঞ্চায়েত প্রধান ভারতী সেন জানিয়েছেন, উপপ্রধান ও তার ভাইপো ঘর ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ঘটনাটি আবাস যোজনার স্বচ্ছতা ও ন্যায় বিচারের প্রশ্ন তুলছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনে আরও বিস্তারিত খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। পরবর্তী আপডেটে আবার দেখা হবে।